Good morning. I welcome all of you to my platform, Excellence Your Destination. আজকে আমরা মডাল অক্সিলারি ভার্ব পার্ট 4-এ উডের ব্যবহার সম্বন্ধে জানব যে মডাল অক্সিলারি ভার্ব উডকে কিভাবে কত রকমভাবে ব্যবহার করা যায়। Number 1 point, we use would mainly to talk about past. অতীত সম্বন্ধে যখন আমরা বলবো তখন আমরা উডের ইউজ করব। মানে কিরকম ব্যাপারটা, অতীতে ভবিষ্যৎ ঘটনার বর্ণনা করতে আমরা উডের ব্যবহার করব। এবারে আমি তোমাদের একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে যে দেখো এটা হলো প্রেজেন্ট and this is past মানে অতীত, আর এটা হলো ফিউচার। এবার আমি অতীতে বলছি, আমি একটি সেন্টেন্স লিখছি, she knew that she would get through the civil services examination in first attempt. ওকে, she knew, সে জানতো, মানে এই যে নো মানে জানা, সে জানতো মানে এই পাস্টে অতীতকালে সে জানতো কি, যে সে ভবিষ্যতে সিভিল সার্ভিসেস এক্সামিনেশন এক চান্সেই বা ফার্স্ট অ্যাটেম্পটে পাস করবে। তাহলে শি নিউ যেহেতু পাস্টে আছে সেই জন্য আমরা লিখেছি শি নিউ। এই দ্যাট আমরা ইউজ করতেও পারি, নাও করতে পারি। অ্যাকচুয়ালি দেয়ার ইজ এ ব্রিজ ভার্ব। ব্রিজ ভার্ব মানে যেমন থট, নো, থিঙ্ক, ক্লেম, হিয়ার, বিলিভ, এগুলোকে বলা হয় ব্রিজ ভার্ব। ওই ব্রিজ ভার্ব যখন থাকে তখন আমরা কিন্তু দ্যাটকে অমিট করতেও পারি। আমি দ্যাটটা ব্র্যাকেটে লিখে দিলাম, শি নিউ, এটা হলো পাস্ট, সে জানতো। শি উড গেট থ্রু দ্য সিভিল সার্ভিসেস এক্সামিনেশন, আমি কখনো শি উইল বলতে পারবো না। আমি যদি এখন বলি তাহলে আমি বলবো শি উইল পাস থ্রু দ্য সিভিল সার্ভিসেস এক্সামিনেশন, কিন্তু সে আগে জানতো, যার ফলে আমাকে উড ব্যবহার করতে হয়েছে। অর্থাৎ অতীতে ভবিষ্যতের বর্ণনা করছি, সেই জন্য উডের ব্যবহার হয়েছে। দিস ইজ দ্য ইউজ অফ উড। শি নিউ দ্যাট শি উড গেট থ্রু দি সিভিল সার্ভিসেস এক্সামিনেশন ইন ফার্স্ট অ্যাটেম্পট। অতীতে ভবিষ্যতের ঘটনা বর্ণনা করতে উডের ব্যবহার হয়। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। I thought থিঙ্ক মানে চিন্তা করা, থট মানে আগের, অর্থাৎ আগে আমি কিছু ভাবছি। আই থট দ্যাট, থিঙ্কটাও ব্রিজ ভার্ব, এই জন্য আমি দ্যাটকে আর ডাইরেক্টলি ইউজ করলাম না, ব্র্যাকেটে লিখে দিলাম। আই থট দ্যাট আই উড গো টু দি মার্কেট টুমরো। এবারে এটা হলো বর্তমান, দিস ইজ প্রেজেন্ট। আমি প্রেজেন্টে বলছি আমি মনে করেছিলাম, অর্থাৎ আগের কথা বলছি, অর্থাৎ অতীতে বলছি। কি বলছি না, আমি আগামীকাল বাজারে যাব। আই উড গো টু দি মার্কেট টুমরো। আমি যদি এখানে থট না লিখে আই থিঙ্ক লিখতাম, তাহলে আমি লিখতাম আই থিঙ্ক আই উইল গো টু দ্য মার্কেট টুমরো, তখন আমি উড লিখতাম না। ওকে, সো আই থট, এটা অতীতে ভবিষ্যতের ঘটনা কি বর্ণনা করছি, যে আই উড গো টু দ্য মার্কেট টুমরো। সো এখানে দেখো উডের ব্যবহার হয়েছে। আর যদি আমি বলতাম আই থিঙ্ক, তখন আমি বলতাম আই থিঙ্ক দ্যাট I will go to the market tomorrow. This is the difference. That is where the would is used. এই যে উডের ব্যবহার অতীতে ভবিষ্যতের ঘটনা বর্ণনা করতে। This is the point number 1. এইরকম পর্যায়ক্রমে কয়েকটি পয়েন্টে
আমি উডকে এক্সপ্লেন করব এবং তখন তোমরা বুঝতে পারবে কোথায় কোথায় আমরা উডের ব্যবহার করি। ইউজ অফ উড ইন দ্য সেন্টেন্স রেফারিং টু রিপিটেড অ্যাকশনস ইন দ্য পাস্ট। আগে কোনো রিপিটেড অ্যাকশনস হয়েছে, বারবার একই ঘটনা ঘটছে, এরকম অতীতের কোনো কাজ বা অভ্যাস বর্ণনা করতে আমরা কিন্তু উডের ব্যবহার করি। সো দ্যাট উইল বি মাই পয়েন্ট নাম্বার 2. সো বিফোর আই wrap this up, you may please take a screenshot. Second use of wood. Wood is used in sentences referring to the repeated actions in the past. মানে আগে প্রায় এটা করা হতো, বারবার করা হতো এরকম কোনো অ্যাকশনস পাস্টে, সেইটাকে বর্ণনা করবার জন্য আমরা কিন্তু উডের ব্যবহার করি। উড ইজ ইউজড ইন সেন্টেন্সেস, যে সমস্ত সেন্টেন্সে উড ব্যবহার করা যায় কোথায় না রেফারিং টু রিপিটেড অ্যাকশনস ইন দ্য পাস্ট, অর্থাৎ বারবার পুনঃ একটি ঘটনা ঘটতো এমন অ্যাকশনস বোঝাবার জন্য উড ব্যবহার করা হয়। আমি আরও ক্লিয়ার করবার জন্য আরেকটি সেন্টেন্স এখানে তোমাদের বাংলায় লিখে দিয়েছি। অতীতের বারবার ঘটা কোনো কাজ বা অভ্যাস বর্ণনা করতে আমরা উডের ব্যবহার করি। কখন ব্যবহার করি? অতীতে বারবার ঘটা কোনো কাজ বা অভ্যাস। আরও ক্লিয়ার করে দিচ্ছি, অতীতে কোনো কাজ করতাম বা করার অভ্যাস ছিল, এখন আর করি না। অতীতে করতাম কিন্তু এখন আর সেই কাজটা করি না, এমন বিষয় বোঝাবার জন্য উড ব্যবহৃত হয়। ক্লিয়ার হলো? পয়েন্ট ইজ, উড ব্যবহার করা হয় সেন্টেন্সে যেটা রিপিটেড অ্যাকশন, বারবার ঘটছে এমন অ্যাকশন প্রকাশ করবার জন্য। আগে আমরা একটা কাজ করতাম বা করার অভ্যাস ছিল কিন্তু এখন আর করি না, সেই সমস্ত সেন্টেন্সে উডের ব্যবহার হয়। আমি এক্সাম্পল দিই, আমি তো সবসময় এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই তোমাদের। when we lived in কলকাতা, যখন আমরা কলকাতায় থাকতাম, যখন আমি কলকাতায় থাকতাম, when I lived in কলকাতা, অতীতের কথা হলো যে যখন আমি কলকাতায় থাকতাম, I would often go to the Central Park for jogging. When I lived in Kolkata, I would often, প্রায়শই, go for jogging. জগিং করা মানে একটু দৌড়নোকে বা শরীরচর্চাকে আমরা বলি জগিং, ইন দি সেন্ট্রাল পার্ক। অর্থাৎ কলকাতায় একটি সেন্ট্রাল পার্ক আছে, সেই সেন্ট্রাল পার্কে আমি জগিংয়ের জন্য যেতাম যখন আমি কলকাতায় থাকতাম। দেখো, when I lived in কলকাতা, এটা তো অতীতের কথা হচ্ছে কারণ লিভড লিখেছি। when I lived in কলকাতা, এইবারে দেখো উডের ব্যবহার হয়েছে I would often go, প্রায় আমি যেতাম, ফর জগিং করতে ইন দ্য সেন্ট্রাল পার্ক। সেটা আমার অভ্যাস ছিল, আমি বারবার করতাম, সেইটা বর্ণনা করবার জন্য দেখো আমি উডকে ব্যবহার করেছি। সো অতীতে কোনো কাজ করতাম বা করার অভ্যাস ছিল কিন্তু এখন সে কাজটা আর করা হয় না, এই ধরনের বিষয়কে বোঝানোর জন্য উডের ব্যবহার করা হয়। আরেকটি এক্সাম্পল দেবো, when I was a student, ঠিক আছে, when, যখন, I was a student, যখন আমি একজন ছাত্র ছিলাম, when I was a student, I would often go to the college indoor TT hall. When I was a student, I would often go, প্রায়শই যেতাম, to the indoor TT hall, HALL hall, for playing, কি খেলতে, playing, TT হলে কি খেলে, playing টেবিল টেনিস, বা আমি এখানে বলে দিই টিটি, প্লেইং টিটি। সো when I was a student, যখন আমি একজন ছাত্র ছিলাম, I would often go, আমি প্রায় যেতাম, to
টু দ্য ইনডোর টিটি হল, টেবিল টেনিস হল যেটা ইনডোরে রয়েছে কলেজে, ফর প্লেয়িং টিটি। এটা আমার অতীত অভ্যাস বর্ণনা করা হচ্ছে যে আমি প্রায়শই যেতাম কলেজের ইনডোর টিটি হলে। তো যেহেতু আমার অতীত অভ্যাস বর্ণনা করা হচ্ছে, ওয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট, অনেক আগের কথা বলছি, তখন প্রায় আমি যেতাম কলেজে, সেই জন্য আমি এখানে উড ইউজ করেছি। তাহলে অতীত কোনো কাজ যেটা আমি করার অভ্যাস ছিল এবং আমি করতাম, এখন আর করি না, সেইগুলো বর্ণনা করবার জন্য আমরা উডের ব্যবহার করেছি। ওকে, দিস ইজ মাই পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3-তে আমি তোমাদের শেখাবো উডের ব্যবহার টু মেক পোলাইট রিকোয়েস্ট। পোলাইট রিকোয়েস্ট মানে বিনয় মিশ্রিত অনুরোধ, অর্থাৎ আমার অনুরোধের মধ্যে বিনয় আছে, সেই রকম বোঝাতে কিন্তু আমরা উডের ব্যবহার করব। আমরা 1 নাম্বার আর 2 নাম্বার ইউজ দেখে নিলাম উডের। এবারে লেট মি সি the uses of wood, point number 3. So before I go for that, you please take a screenshot. Okay, point number 3, to make polite request. Polite request মানে বিনয় মিশ্রিত অনুরোধ। বিনয় মিশ্রিত অনুরোধ করতে, কোনো ব্যক্তিকে কোনো বিনয় মিশ্রিত অনুরোধ করতে আমরা উডের ব্যবহার করি। দেখো, জেনারেলি তুমি একজন কাউকে বললে ক্লোজ the window please, close the window please, এটা বলা ততটা কিন্তু বিনয় এখানে হলো না। প্লিজ লাগানোতেও কিন্তু অতটা বিনয় হয়নি যতটা উডে হবে। আমি সেটা এক্সপ্লেন করছি তোমাকে। তুমি কাউকে বললে ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, এবার সে উঠে বলল ইউ গেট আপ অ্যান্ড ডু ইট ইউর সেলফ। তুমি ওঠো, উঠে নিজে করে নাও। কারণ কি, তোমার পোলাইট রিকোয়েস্ট হয়নি। ফলে সে এরকম রিয়াক্ট করতেই পারে, বলতেই পারে তুমি ওঠো আর নিজে বন্ধ করে নাও। তাহলে তোমাকে কিভাবে বলতে হবে? তোমাকে বলতে হবে উড ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ। তুমি বলবে, এটা বলবে না, তুমি বলবে উড ইউ close the window please। এটা যখন তুমি বললে would you close the window please, তখন বিনয় মিশ্রিত হলো। তখন তার উত্তর হবে শিওর, I would be happy to, আমি খুশির সাথে বন্ধ করব, there is no problem। would you close the window please, এটা হলো বিনয় মিশ্রিত হয়েছে, এখানে বিনয় রয়েছে। এই বিনয়টা কিন্তু এখানে নেই। ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, প্লিজ বলা সত্ত্বেও সেই বিনয় নেই। ফলে আমরা উড ইউজ করব বিনয় মিশ্রিত যে সমস্ত অনুরোধ করা। যেমন আমি বললাম উড ইউ গো উইথ মি, উড ইউ গো উইথ মি। এবার সেটা সে যেতেও পারে, নাও যেতে পারে, কিন্তু তাকে আমি অত্যন্ত বিনয়ের সাথে বললাম উড ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে? তো ফলে সেই লোকটা কিন্তু প্লিজড হলো, কারণ তাকে বিনয় মিশ্রিত গো উইথ মি, প্লিজ গো উইথ মি, সেটা কিন্তু এত বিনয় মিশ্রিত হলো না। উড ইউ প্লিজ হেল্প মি আউট, আমি এগুলো এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, উড ইউ প্লিজ হেল্প মি আউট। তুমি তোমার বাইক নিয়ে এক জায়গায় পড়ে গেছো, উঠতে পারছো না, পাশ দিয়ে লোক যাচ্ছিল, তুমি বললে উড ইউ প্লিজ হেল্প মি আউট। হয়তো প্লিজ হেল্প মি বললেও লোকে করতো, কিন্তু এখানে তুমি বিনয়ের সাথে, তুমি কষ্ট পাচ্ছ তবুও তোমার বিনয় হারিয়ে যায়নি। তুমি বিনয়ের সাথে বলেছো উড ইউ প্লিজ হেল্প মি আউট, আপনি কি দয়া করে আমাকে হেল্প করবেন, সাহায্য করবেন। তো দিস ইজ দ্য ইউজ অফ উড ওয়াইল ইউ মেক এ পোলাইট রিকোয়েস্ট। আর একটা এক্সাম্পল দিচ্ছি, উড ইউ মাইন্ড মুভিং ইউর ব্যাগ। অনেক সময় এয়ারক্রাফটে আমরা যখন আইলের মধ্যে দিয়ে ব্যাগ নিয়ে নিয়ে যাই, এবার আমার সিটের সামনে একজন ব্যাগ রেখে দাঁড়িয়ে আছে, তো আমি তাকে ভদ্রতার সাথে বলবো উড ইউ মাইন্ড মুভিং দ্য ব্যাগ, আপনি কি ব্যাগটাকে মুভ করতে মাইন্ড করবেন, দয়া করে ব্যাগটা মুভ করুন। এই যে উড ইউজ করেছো, তাতে সেই লোকটা বুঝবে যে তুমি শালীনতার সাথে তার সাথে কথা বলছো। উড ইউ মাইন্ড মুভিং দ্য ব্যাগ,
would you mind moving the bag? Right. So এটা হলো পয়েন্ট নাম্বার 3, হাউ টু মেক পোলাইট রিকোয়েস্ট উইথ দ্য ইউজ অফ উড। দেখো সমস্ত জায়গায় আমি উডের ব্যবহার করেছি, অ্যান্ড দোজ আর দ্য মেন্ট ফর পোলাইট রিকোয়েস্ট। এরপরে যে আমার 4 নাম্বার পয়েন্ট হবে, দ্যাট ইজ দ্য ইউজ অফ উড ইন দ্য রিপোর্টেড স্পিচ। তোমরা যারা ন্যারেশন শিখেছো, ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচ এগুলো শিখেছো, ইট ইজ ইজি ফর দেম, বাট ইভেন দেন আই উইল জাস্ট এক্সপ্লেন টু ইউ ব্রিফলি যে রিপোর্টেড স্পিচ মানে কি। এবং 4 নাম্বার পয়েন্ট আমার হবে উড ব্যবহার করা হয় রিপোর্টেড স্পিচে, সেটা আমি দেখাচ্ছি, বাট বিফোর দ্যাট ইউ প্লিজ টেক আ স্ক্রিনশট। নাম্বার 4, দি ইউজ অফ উড ইন রিপোর্টেড স্পিচ। এবারে রিপোর্টেড স্পিচ কীরকম হয় দেখো, কথা তো দুরকম হয়। শর্মাজি সেড, শর্মাজি বললেন, আই উইল ব্রিং দ্য ড্রিঙ্কস, আমি পানীয় নিয়ে আসব। এই যে শর্মাজি সেড মানে শর্মাজির কথাতেই বলা হচ্ছে, তার মানে বক্তা যখন কারো কথা অবিকল তার মতো করে উল্লেখ করেন তখন তাকে আমরা ডাইরেক্ট স্পিচ বলি। এই জন্য আমি এখানে এটা লিখেছি ডাইরেক্ট স্পিচ। শর্মাজি সেড, এবারে একটা কমা, তারপরে ইনভার্টেড কমার মধ্যে আই উইল ব্রিং দ্য ড্রিঙ্কস, এই ধরনের সেন্টেন্সকে বলা হয় ডাইরেক্ট স্পিচ, কারণ সে নিজেই বলছে। এবং এই শর্মাজি সেড এই পর্যন্ত বলা হয় রিপোর্টিং স্পিচ, আর যে কথাটা বলা হলো সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এবারে এই ডাইরেক্ট স্পিচকে আমরা ইনডাইরেক্ট স্পিচ যখন করি, অর্থাৎ বক্তা যখন কারো কথাকে অবিকল তার মতো করে না বলে নিজের মতো করে বলে, তখন তাকে বলে ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ এখানে আমরা কি করব, শর্মাজি সেড দ্যাট, দ্যাট দিয়ে কে কানেক্ট করা হবে। এবার আইটা হলো শর্মাজি, তাহলে হি, আমি এখানে লিখবো হি। শর্মাজি সেড দ্যাট হি, এই উইলটা হয়ে যাবে উড। ওকে, এই উইলটা উড হয়ে যাবে, হি উড ব্রিং দ্য ড্রিঙ্কস। শর্মাজি সেড দ্যাট হি উড ব্রিং দ্য ড্রিঙ্কস, এটা হলো ইনডাইরেক্ট স্পিচ। এবং এই যে জায়গাটা হলো, এটাকে বলে রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচে আমার উডের ব্যবহার হয়েছে যখন উইল থাকে আমার রিপোর্টেড স্পিচে, ইন ডাইরেক্ট স্পিচ। যখন ডাইরেক্ট স্পিচে কথা হচ্ছে তখন যখন উইল থাকে ইন দ্য রিপোর্টেড স্পিচ, তখন ইনডাইরেক্ট স্পিচে সেটা হয়ে যায় উড। ঠিক আছে, দ্য ইউজ অফ উড ইন দ্য রিপোর্টেড স্পিচ, সেটা আমি দেখালাম। দেখো দুরকম সেন্টেন্স, একটা ডাইরেক্ট স্পিচ, একটা ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে বক্তা যেমনভাবে কথা বলেছিল ঠিক তেমনি তুলে দেওয়া হলো। শর্মাজি সেড কমা, ইনভার্টেড কমার মধ্যে ও যে কথাটা বললো, আই উইল ব্রিং দ্য ড্রিঙ্কস, এখানে উইলের ব্যবহার করা হয়েছে রিপোর্টেড স্পিচে। এবার রিপোর্টেড স্পিচ ইনডাইরেক্ট স্পিচে এই উইলটা উড হয়ে যাবে। শর্মাজি সেড দ্যাট হি উড ব্রিং দ্য ড্রিঙ্কস, অর্থাৎ রিপোর্টেড স্পিচে আমরা উডের ব্যবহার করছি, দ্য ইউজ অফ উড ইন দ্য রিপোর্টেড স্পিচ। আমি আরেকটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। শি সেড আই উইল সি ইউ লেটার। শি সেড, সে বলল কমা, ইনভার্টেড কমার মধ্যে আই উইল সি ইউ, কাকে বলছে, আমাকে বলছে না, সি ইউ লেটার, LATER, এটা ইনভার্টেড কমার মধ্যে। এবারে আমরা কি করি, একে এই যে এটা রয়েছে এটাকে বলে ডাইরেক্ট স্পিচ, তাই না? ডাইরেক্ট স্পিচ অর্থাৎ বক্তা যেমনভাবে বলল তেমনিভাবে তুলে দেওয়া হলো। এবারে আমি এটাকে চেঞ্জ করছি টু ইনডাইরেক্ট স্পিচ। কিরকম হবে, শি সেড দ্যাট আই উইল সি, আইটাকে সি, তো এটা হয়ে গেল, আইটা হয়ে গেল সি, এই উইলটা হয়ে যাবে উড। সি কাকে দেয়, শি সেড আই উইল সি ইউ, আমাকে বলছিল, তার মানে সি মি। এবারে আমি আমার মতো করে বলছি সি মি লেটার। এগুলো ভয়েস যখন ন্যারেশন চ্যাপ্টারটা থাকবে, ন্যারেশন চ্যাপ্টার তোমরা পড়বে তখন জানতে পারবে এটা। তো এটা হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ। এবং এই ইনডাইরেক্ট স্পিচের এই রিপোর্টেড স্পিচ পোর্শনটা, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ।
এই রিপোর্টেড স্পিচ পোর্শনে আমরা দেখো এই উডের ব্যবহার করেছি, অর্থাৎ দি ইউজ অফ উড ইন রিপোর্টেড স্পিচ। শি সেড দ্যাট শি উড সি মি লেটার। ওকে, হি সেড I will be there, আমি ওখানে থাকবো at 6 PM, সন্ধ্যাবেলা 6টার সময়। এবারে সে বললো এরকম ভাবে, তো এইটাকে আমি কি বলেছি তোমাকে, ডাইরেক্ট সে কথা বলছে। সো দিস ইজ ডাইরেক্ট স্পিচ। এবং ডাইরেক্ট স্পিচের মধ্যে এই কথাটাকে বলে রিপোর্টেড স্পিচ, আর হি সেডটা হলো রিপোর্টিং স্পিচ। এই রিপোর্টেড স্পিচে চেঞ্জটা হবে হি সেড, দ্যাট দিয়ে কানেক্ট করা হয়, আই উইল বি দেয়ার মানে হি উইল বি দেয়ার না, সে থাকবে, হি উড বি দেয়ার, উইলটা হয়ে যাবে উড বি দেয়ার at 6 PM, at 6 PM। নাও এই রিপোর্টেড স্পিচে দেখো এখানে উডের ব্যবহার হয়েছে। দ্যাট ইজ হোয়াট আই মেন্ট বাই দ্য ইউজ অফ উড ইন রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচে উডের এইভাবে ব্যবহার হয়। ইউ মে প্লিজ টেক এ স্ক্রিনশট। ওকে, 5 নম্বর পয়েন্ট, টু এক্সপ্রেস পাস্ট উইলিংনেস অর আনউইলিংনেস, অতীতের ইচ্ছা বা অনিচ্ছা প্রকাশ করতে। আমি একটা অতীতের ইচ্ছা বলছি, এক্সাম্পল দেখো, রবি was a nice person. She would help anyone in such situation. এই ধরনের পরিস্থিতি হলে সে সব সময় হেল্প করত। এইখানে এই যে উডের ব্যবহার হয়েছে, এটা অতীতের ইচ্ছা বা অনিচ্ছা। রবি একটা ভালো মানুষ ছিল এবং এই ধরনের পরিস্থিতিতে সে সব সময় হেল্প করত। তো সেইখানে আমরা উডের ব্যবহার এইভাবে করি। এমন হয়, she said she had a plan but she would not tell me what it was. She said she had a plan but she would not tell me ওই প্ল্যানটা কি ছিল, what it was. দেখো, she said she had a plan, সে বলল যে আমার একটি পরিকল্পনা আছে, বাট she would not tell me, কিন্তু সে আমাকে বলবে না what it was। এটা হচ্ছে অতীতের ইচ্ছা যে সে তাকে বলবে না, এই জন্য উডের ব্যবহার করা হয়েছে। রবি ওয়াজ এ নাইস পারসন, অতীতের কথা বলা হচ্ছে, অ্যান্ড হি উড হেল্প এনিওয়ান ইন সাচ এ সিচুয়েশন, সেই ধরনের পরিস্থিতিতে সবসময় সাহায্য করত। শি সেড শি হ্যাড এ প্ল্যান, আগের কথা যে তার একটা প্ল্যান ছিল, বাট শি উড নট টেল হোয়াট ইট ওয়াজ, সে বলবে না যে এটা কি ছিল, মানে অতীতের কথা বলা হচ্ছে, সে বলতো না এটা কি ছিল। তো অতীতের ইচ্ছা আর একটা অনিচ্ছা, যেমন কারো মা অনেক সময় চায় না তাকে সিটিতে একা একা যেতে দিতে। হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সিটি অ্যালোন, এটা তার মার অনিচ্ছা। হিজ মাদার উড নট let him go to the city alone, একা একা সিটিতে তার মা যেতে দিত না। তো এইখানে দেখো আমরা উডের ব্যবহার, উড নট বা উড, এখানে উড নটের ব্যবহার করেছি, এখানে উডের ব্যবহার করেছি। তো উড নট মানে আনউইলিংনেস, উডে উইলিংনেস, অর্থাৎ টু এক্সপ্রেস পাস্ট উইলিংনেস অর আনউইলিংনেস, I would not go there, আমি ওখানে যেতাম না, আগের কথা বলা হচ্ছে, সেইখানে আমরা উডের ব্যবহার করতে পারি। I'll wrap this up and go for point number 6, so you please take a screenshot. 6 number point, use of would for desire / inclination. Desire মানে হলো
আকাঙ্ক্ষা, বাসনা, এগুলোকে বলা হয় ডিজায়ার, অ্যান্ড ইনক্লিনেশন মানে প্রবণতা। এইগুলোকে এক্সপ্লেন করতে গিয়ে, এগুলোকে প্রকাশ করতে যেয়ে, এক্সপ্রেস করতে যেয়ে আমরা উডের ব্যবহার করি। যেমন আমি কাউকে বললাম, আই উড অলওয়েজ লাভ টু বি হিয়ার উইথ ইউ, আমি তোমার সাথে থাকতে ভালোবাসবো বা পছন্দ করব। আই উডকে এরকমভাবেও লেখা হয়, আই অ্যাপোস্ট্রফি দিয়ে ডি, আই উড অলওয়েজ লাভ টু বি উইথ ইউ, আমি সমস্ত সময় তোমার সাথে থাকতে ভালোবাসবো। এই আই উড, আমি এটা পুরো আই উডই লিখছি, এইভাবেও লেখা যায়, আই উড অলওয়েজ লাভ টু বি উইথ ইউ, আমি সবসময় তোমার সাথে থাকতে ভালোবাসবো। এটা আমার আকাঙ্ক্ষা বা বাসনা প্রকাশ করলাম, আমার বাসনা প্রকাশিত হলো, সেই জন্য এখানে আমরা উডের ব্যবহার করেছি। ঠিক তেমনি আমি আরেকটি সেন্টেন্স বলছি, উড ইউ লাইক সাম কফি, তুমি কি আর একটু কফি নেবে, তুমি কি একটু কফি পছন্দ করবে। এটা তার আকাঙ্ক্ষা বা বাসনা আছে কি না, সেই জন্যই উড ইউ লাইক সাম কফি, তুমি কি একটু কফি পছন্দ করবে, উড ইউ লাইক সাম কফি। এখানে আমি উড ইউজ করে তার আকাঙ্ক্ষা বা বাসনা আছে কিনা কফির উপরে, সেইটা এক্সপ্রেস করবার জন্য উডকে আমি ব্যবহার করেছি এখানে। আর একটি দেখো, হোয়াট আই উড রিয়েলি লাইক এজ এ গ্রেট প্রেজেন্টেশন বাই ইয়োর টিম, আমার একটি টিম আছে, সেই টিম একটি সুন্দর উপস্থাপনা করবে, এটা আমি আশা করছি। তো আমি তাদের বললাম, হোয়াট আই উড লাইক ইজ আ গ্রেট প্রেজেন্টেশন বাই আওয়ার টিম, হোয়াট I would like, কি আমি পছন্দ করব, what I would like is a great presentation, উপস্থাপনা, প্রেজেন্টেশন মানে উপস্থাপনা, by our team. What I would like is a great presentation by our team. এই যে উড দিলাম, অর্থাৎ আমি যেটা পছন্দ করব বা আমার যেটা আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে আমার টিম একটি ভালো উপস্থাপনা করবে। তো এই ধরনের আকাঙ্ক্ষা, বাসনা, প্রবণতা, এগুলোকে এক্সপ্রেস করতে হলে আমরা উডের ব্যবহার করি। দ্যাট ইজ হোয়াট ইজ মাই 6 পয়েন্ট, বাট দ্যার ইজ নো স্পেস, ইউ প্লিজ টেক আ স্ক্রিনশট। দেখো, ইউজেস অফ উড টু এক্সপ্রেস আনসার্টনিটি, অনিশ্চয়তা প্রকাশ করতে আমরা উডের ব্যবহার করি। এবারে কতগুলো সূক্ষ্ম ব্যাপার আছে, আমি তোমাদের বুঝিয়ে বলছি ব্যাপারটা। ধরো কেউ একজন হসপিটালে ভর্তি রয়েছে, আমরা তাকে দেখতে গেছি, দেখে কেউ একজন বলল, শি সিমস টু বি গেটিং বেটার উইথ দিস ট্রিটমেন্ট। ধরো সে বলল, শি seems to be getting better with this treatment. দেখো, যদি আমি বলতাম she is getting better with this treatment, তার মানে পরিষ্কার যে হ্যাঁ, সে এই ট্রিটমেন্টে আস্তে আস্তে ভালো হচ্ছে। যখন আমি সিমস ইউজ করেছি, তখনই কিন্তু এই আনসার্টেনিটিটা রয়ে গেছে, আনসার্টেনিটি। ওকে, সিমস এটা একটা অলরেডি ইমপ্লয়েজ আনসার্টেনিটি, সিমস ইমপ্লয়েজ আনসার্টেনিটি। তো যার ফলে আমি যখন বলবো শি সিমস টু বি গেটিং বেটার উইথ দিস ট্রিটমেন্ট, তার মানে পুরোপুরি না, কিছুটা হয়তো সে ভালো হতে পারে, হয়তো ভালো হতে পারে বা নাও পারে, দ্যার ইজ সাম প্রবাবিলিটি। সো হি ইজ গেটিং বেটার উইথ দিস ট্রিটমেন্ট, পুরো আমরা বুঝতে পারছি সে ভালো হবে। শি সিমস টু বি গেটিং বেটার, এখানে একটা অনিশ্চয়তা আসছে।
এই অনিশ্চয়তার পরিমাণ যদি আরো বাড়াতে হয় তখন আমরা উডের ব্যবহার করব। কিরকম লিখব? শি উড সিম টু বি গেটিং বেটার উইথ দিস ট্রিটমেন্ট। দেখো, শি উড, এই উডের পরে আর সিমস হবে না, সিম হবে। হ্যাঁ, মোডাল ভার্বের পরে শি উড সিম টু বি গেটিং বেটার উইথ দিস ট্রিটমেন্ট। এইরকম যখন আমরা বলবো তার মানে কি, এই আনসার্টেনিটির পরিমাণ আরো বেড়ে গেল। যেই উড ইউজ করলাম, ইট ইনক্রিজেস আনসার্টেনিটি। এই আনসার্টেনিটিকে বাড়িয়ে দিচ্ছে উড ব্যবহার করায়। সিমসে অলরেডি অনিশ্চয়তা, এই অনিশ্চয়তাটা আরো বাড়িয়ে দিল উড ব্যবহার করায়। তো এই হচ্ছে সূক্ষ্ম ইউজ। দেখো, সিমের সাথে উড ব্যবহার করলে আনসার্টেনিটি আরো বেড়ে গেল। অর্থাৎ এই যে উডের ব্যবহার, শি উড সিম টু বি গেটিং বেটার উইথ দিস ট্রিটমেন্ট, মানে এই ট্রিটমেন্টে আমি খুব একটা ভালো দেখছি না, কিন্তু হয়তো সে ভালো হতে পারে, এরকম বক্তব্য রাখা হচ্ছে। ওকে, শি উড সিম টু বি গেটিং বেটার উইথ দিস ট্রিটমেন্ট। ইট অ্যাপিয়ার্স দ্যাট আই ওয়াজ রং। মনে হয় আমার ভুল ছিল। আমি অনেক সময় বলি এরকম, ইট অ্যাপিয়ার্স দ্যাট আই ওয়াজ রং। ইট অ্যাপিয়ার্স, মনে হয়, দ্যাট, যে, আই ওয়াজ রং, অর্থাৎ আমার মনে হয়েছে যে আমি হয়তো ভুল ছিলাম। আমি শিওর না, কিন্তু আমার মনে হচ্ছে আমি ভুল ছিলাম। ইট উড অ্যাপিয়ার দ্যাট আই ওয়াজ রং। যখনই আমি বলবো ইট উড অ্যাপিয়ার দ্যাট আই ওয়াজ রং, তার মানে এই আনসার্টেনিটিটা বেড়ে গেল। আমি যে রং ছিলাম সেই আনসার্টেনিটিটা আরো বেড়ে গেল। তো টু ইনক্রিজ দ্য আনসার্টেনিটি বা অনিশ্চয়তা প্রকাশ করবার জন্য এইভাবে আমরা উডকে অ্যাড করতে পারি। ওকে, ইউ মে প্লিজ টেক এ স্ক্রিনশট বিফোর আই গো ফার্দার। দেখো, সাবজেক্টের কাছে বা অধিকারে থাকতো বা হতো, সাবজেক্টের অধিকারে থাকতো বা হতো, এরকম বোঝাতে উড হ্যাভ ব্যবহার করা হয়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আজ আমার কাছেও আমার নিজের গাড়ি থাকতো। আমরা অনেক সময় বলি না, আজ আমার কাছেও আমার নিজের গাড়ি থাকতো। আজ আমার কাছেও আমার নিজের গাড়ি থাকতো। আজ আমার কাছেও আমার নিজের গাড়ি থাকতো, তাহলে থাকতো হতো, সেখানে আমরা উড হ্যাভ ইউজ করব। এবারে আমার কাছেও ও আছে, এই জন্য ও আমরা টু দিয়ে ওকে এক্সপ্লেন করি। তাহলে আই টু উড হ্যাভ আমার নিজের গাড়ি, উড হ্যাভ মাই ওন কার। I too would have my own car. I too would have my own car. আজ, এই আজটা হয়ে যাবে এখানে টুডে। তাহলে আজ আমার কাছেও আমার নিজের গাড়ি থাকতো, এই থাকতো বা হতো বোঝাতে আমি উড হ্যাভের ইউজ করব বলেছি। তো এখানে যেহেতু নিজের গাড়ি থাকতো, তাহলে এই উড হ্যাভটা আসবে আমার কাছেও। আই টু, কাছেও বলে টু লিখেছি। আই টু উড হ্যাভ মাই ওন কার টুডে। আই টু উড হ্যাভ মাই ওন কার টুডে। এরকম আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি। আমার কাছে চাকরি থাকতো না। আমার
কাছে চাকরি থাকতো না। কোনো একটা ঘটনা ঘটেছিল, তুমি বললে এই ঘটনা ঘটলে আমার কাছে চাকরি থাকতো না। সেটা কিভাবে করবে? আই উড হ্যাভ দিয়েছি আমি, থাকতো না, তাহলে উড নট হ্যাভ। আই উড নট হ্যাভ এ জব। আমার কাছে চাকরি থাকতো না, আই উড নট হ্যাভ এ জব। আরেকটা বলি, এক্সাম্পল দিয়ে দিচ্ছি। তার পরিস্থিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতো। অর্থাৎ তার কাছে, অর্থাৎ সাবজেক্টের কাছে পরিস্থিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতো। তার সাবজেক্টকে শি উড হ্যাভ ফুল কন্ট্রোল, সম্পূর্ণ নিয়ন্ত্রণ অফ দ্য সিচুয়েশন, পরিস্থিতি। শি উড হ্যাভ, শি উড হ্যাভ, এই উড হ্যাভ ইউজ করেছি, ফুল কন্ট্রোল of the situation, মানে পরিস্থিতি, সিচুয়েশন। she would have full control of the situation, তার পরিস্থিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতো। এটা হয়ে গেল আমাদের পয়েন্ট নাম্বার 8। so you please take a screenshot before I wrap this off. পয়েন্ট নাম্বার 9, সাবজেক্ট অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট কোনো কিছু যদি করে থাকতো, করে থাকতে, করে থাকতাম, সাবজেক্ট প্লাস করে থাকতো বা করে থাকতে বা করে থাকতাম, এই রকম বোঝাতে উড হ্যাভ প্লাস V3, মতলব ভার্বের পাস্ট পার্টিসিপল। V3 মানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, উড হ্যাভ প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, এরকমভাবে উডের ব্যবহার করা হয়। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি এটা তোমাকে দিয়ে থাকতাম বা দিয়ে থাকতে পারতাম, আমি এটা তোমাকে দিয়ে থাকতাম, হ্যাঁ না? আমি এরকম বলি না, অনেক সময় আমরা বলি আমি এটা তোমাকে দিয়ে থাকতাম। এরকম ক্ষেত্রে যেহেতু এই যে থাকতো, করে থাকতাম, করে থাকতে এরকম, তো থাকতাম, তাহলে উড হ্যাভ ইউজ হবে। তাহলে আমি দিয়ে থাকতাম, আই উড হ্যাভ, আমির জায়গায় আই, তারপরে উড হ্যাভ। এবারে মেন ভার্ব কি? দেয়াটা হচ্ছে মেন ভার্ব, এই দেয়াটা হলো মেন ভার্ব। মেন ভার্বে V3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল উড হ্যাভ এর পরে, তাহলে দেয়া হচ্ছে গিভ, গেভ, গিভেন, পাস্ট পার্টিসিপল হলো গিভেন। আই উড হ্যাভ গিভেন এটা, ইট, তোমাকে, টু ইউ। আই উড হ্যাভ গিভেন ইট টু ইউ। এখানে উডের ব্যবহার আমরা দেখলাম যে উড এবং হ্যাভ একসাথে করে উড হ্যাভ ইউজ করেছে দিয়ে থাকতাম, করে থাকতাম এরকম ক্ষেত্রে। সে আজও আমার ল্যাপটপটি ঠিক করে দিত না, মানে দিয়ে থাকতো না। আজও আমার ল্যাপটপটি ঠিক করে দিত না বা দিয়ে থাকতো না। তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? হি উড নট হ্যাভ repaired my laptop আজও, তাহলে ইভেন টুডে, খালি আজ হলে টুডে হতো, ইভেন টুডে হচ্ছে আজও। হি উড নট হ্যাভ রিপেয়ার্ড মাই ল্যাপটপ ইভেন টুডে, সে আজও আমার ল্যাপটপ রিপেয়ার করে দিত না বা দিয়ে থাকতো না। সেই জন্য উড হ্যাভটা এসেছে আর না বলে মধ্যে নট এসেছে। হি উড নট হ্যাভ রিপেয়ার্ড মাই ল্যাপটপ ইভেন টুডে। এবারে আরেকটা আমি উদাহরণ দিচ্ছি, সে কাজটা করে থাকতে পারত, অর্থাৎ সে কাজটা করতে পারত, করে থাকতে পারত, সে কাজটা করে থাকতে পারত। তাহলে করে থাকতো এরকম হলে হি, তারপরে উড হ্যাভ।
হি উড হ্যাভ কাজটা করে থাকা, এবার ডু হচ্ছে করা, তার ডু এর পাস্ট পার্টিসিপল দ্যাট ইজ V3 ফর্ম ইজ ডান। হি উড হ্যাভ ডান দি ওয়ার্ক, সে কাজটি করে থাকতে পারত। নাম্বার 9 হয়ে গেল। ইউ মে প্লিজ টেক আ স্ক্রিনশট। এবারে একটি খুব গুরুত্বপূর্ণ ব্যবহার উডের, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উড ফর কন্ডিশনালস, মানে শর্ত সাপেক্ষে কোনো অসম্ভব বা অবাস্তব কল্পনা, এগুলোর ক্ষেত্রে কিভাবে উডের ব্যবহার হয় তার জন্য কিছু রুলস আছে। সেই রুলসগুলোকে আমরা বলতে পারি সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল ডেসক্রাইবস আনলাইকলি, মানে অসম্ভাব্য বা আনরিয়েল, অবাস্তব সিচুয়েশন, পরিস্থিতি ইন প্রেজেন্ট অর ফিউচার, বর্তমানে বা ভবিষ্যতে কোনো অসম্ভাব্য বা অবাস্তব পরিস্থিতি, তার জন্য সেকেন্ড কন্ডিশনাল ইউজ হয়। এবার সেকেন্ড কন্ডিশনালটা কি? এর স্ট্রাকচার হলো ইফ, তারপরে তার সাথে প্লাস পাস্ট সিম্পল, একটা সেন্টেন্স হবে যেটা পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল টেন্সে থাকবে, তারপরে আমরা উড প্লাস ভার্ব বসাবো। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব। আর একটা জিনিস জানিয়ে দিই, যদি বি থাকে, ইফ ক্লজের মধ্যে যদি বি থাকে, অর্থাৎ এম, ইজ, আর যদি থাকে, তাহলে ওয়্যার ইউজ করতে হবে ইরেসপেক্টিভ অফ সাবজেক্ট। আই এর পরে ওয়াজ হয় তোমরা জানো, কিন্তু সেখানে আমরা আই ওয়্যার ইউজ করব যদি ইফ দিয়ে থাকে। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে সেকেন্ড কন্ডিশনে কি বলছে? আনলাইকলি, আনরিয়েল সিচুয়েশন ইন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। স্ট্রাকচার কি? ইফ প্লাস পাস্ট সিম্পল। ইফ প্লাস পাস্ট সিম্পল আমি বললাম, ইফ আই ওন দি লটারি, ইফ যদি আমি, উইন মানে জেতা, ওন মানে জিতেছিলাম, ইফ আই ওন দি লটারি, LOTTERY, কমা, এই যে ইফ দিয়ে আই ওন দ্য লটারি, এটা হলো পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স। এরকম যদি থাকে আমরা কিভাবে উডের ব্যবহার করব? ইফ আই ওন দ্য লটারি, আই উড ডিস্ট্রিবিউট দ্য প্রাইজ মানি অ্যামং দ্য পুয়ার। উড প্লাস ভার্ব, আই উড ডিস্ট্রিবিউট the prize money among the poor, গরিবদের মধ্যে আমি ডিস্ট্রিবিউট করে দেবো বা বিতরণ করে দেবো। ইফ ক্লজ, এটাকে বলে ইফ ক্লজ। ইফ আই উইন দ্য লটারি, এটা দেখো সিম্পল পাস্ট। এরকম থাকলে আই উড ডিস্ট্রিবিউট, এইভাবে উড প্লাস ভার্ব, ডিস্ট্রিবিউটটা হলো ভার্ব, আই উড ডিস্ট্রিবিউট, এখানে উড প্লাস ভার্ব হয়েছে, দি প্রাইজ মানি অ্যামং দ্য পুয়ার। তাহলে সেকেন্ড কন্ডিশনালে আমরা ইউজ দেখতে পাচ্ছি উডের, এবং সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস একটা অসম্ভাব্য বা অবাস্তব। আমি যদি লটারি পেতাম, এটা অবাস্তব বা অসম্ভব একটি কল্পনা। আর একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আমি যদি তুমি হতাম, মানে তোমার জায়গায় যদি আমি হতাম, আমি যদি তুমি হতাম, এটাকে দেখো ইফ আই, তোমরা লিখবে নর্মালি আই ওয়াজ ইউ, যদি আমি তুমি হতাম, কিন্তু ইফ ক্লজে আমি এখানে লিখেছি বি ভার্ব থাকলে ইন ইফ ক্লজ ইউজ ওয়্যার ইরেসপেক্টিভ অফ সাবজেক্ট। আই হোক, হি হোক, শি হোক, নো প্রবলেম। ইফ আই ওয়্যার ইউ, ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড রিজেক্ট দ্য ফরেন জব অ্যান্ড ওয়ার্ক ফর দ্য নেশন। আই উড রিজেক্ট, আই উড, দেখো এখানে উডের ব্যবহার এই হলো, আই উড রিজেক্ট দি ফরেন জব, FOREIGN, ফরেন জব, অ্যান্ড ওয়ার্ক for the nation,
ঠিক আছে। ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম, এই ওয়্যারটা দিস এ স্পেশাল ইউজ। ইফ ক্লজে ইরেসপেক্টিভ অফ সাবজেক্ট ওয়্যার ইউজ হবে বি ভার্বের ক্ষেত্রে, সেই জন্য এখানে ইফ আই ওয়াজ হয়নি, আই ওয়্যার হয়েছে। সো ইফ আই ওয়্যার ইউ, I would reject the foreign job and work for the nation. If she was a space scientist, I would clear my doubts on the space shuttle. যদি সে স্পেস সায়েন্টিস্ট হতো, আমি তাহলে স্পেস শাটল সম্বন্ধে আমার যা যা ডাউট আছে ক্লিয়ার করে নিতাম। ইফ শি ওয়াজ এ স্পেস সায়েন্টিস্ট, এবারে দেখো ইফ শি, আমি বলেছি ইফ ক্লজে শি ওয়াজ এর দরকার নেই, ওয়্যার, কারণ এটা কল্পনা। ইফ শি ওয়্যার এ সে স্পেস সায়েন্টিস্ট হবে, এটা একটা কল্পনা। ইফ শি ওয়্যার এ স্পেস সায়েন্টিস্ট, কমা, I would clarify few doubts. আমি কিছু ডাউট ক্লারিফাই করতাম। ইফ শি ওয়্যার এ স্পেস সায়েন্টিস্ট, আই উড ক্লারিফাই ফিউ ডাউটস। এই যে উডের ব্যবহার হয়েছে, এখানে উডের ব্যবহার হয়েছে, তো সেকেন্ড কন্ডিশনালসে আমাদের উডের ব্যবহার আমি তোমাদের এক্সাম্পল দেখালাম। আরেকটি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ইফ দে নিউ দ্য ট্রুথ, যদি তারা সত্যটা জানতো, দে উড বি শকড। ইফ, এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, ইফ দে নিউ দ্য ট্রুথ। দেখো এই যে ইফ ক্লজে এটা হচ্ছে সিম্পল পাস্ট। দে নিউ, নো হচ্ছে জানা, নিউ হচ্ছে জেনেছিল। ইফ দে নিউ দ্য ট্রুথ, যদি তারা সত্যটা জানতো, দে উড বি শকড, তারা কিন্তু শকড হতো। দে উড বি শকড, SHOCKED। এখানে উড ব্যবহার হয়েছে ইফ ক্লজের সাথে, সো দ্যাট ইজ নোন অ্যাজ সেকেন্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনস, সেটাও আনরিয়েল, হাইপোথেটিক্যাল, বাট পাস্ট ইভেন্টস। এবারে তার আমি কিছু এক্সাম্পলস দিয়ে তোমাদের বোঝাবো। 10 নাম্বার পয়েন্টে নাম্বার 1 ইজ সেকেন্ড কন্ডিশনাল, যেটা আমি এক্সপ্লেন করলাম। আরেকবার আমি বলে দিচ্ছি, সেকেন্ড কন্ডিশনাল ডিসক্রাইবস আনলাইকলি আনরিয়েল সিচুয়েশন ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার। এবারে ইফ আই ওয়্যার ইউ, যদি আমি তুমি হতাম, এটা হচ্ছে আনরিয়েল, আনরিয়েলিস্টিক সিচুয়েশন অফ দ্য প্রেজেন্ট। আই উড রিজেক্ট দ্য ফরেন জব, আমি ফরেন জব ছেড়ে দিতাম, অ্যান্ড ওয়ার্ক ফর দ্য নেশন, দেশের জন্য কাজ করতাম। এগুলো বলে সেকেন্ড কন্ডিশনালস। ইফ দিয়ে শুরু হয়েছে। ইফ আই ওয়্যার রিচ, আই এর পরে ওয়্যার। ইফ আই ওয়্যার রিচ, আমি যদি বড় লোক হতাম। ওয়াজ হয়নি কেন? কারণ অবাস্তব কল্পনা। ওকে, সেকেন্ড কন্ডিশনালসে ইরেসপেক্টিভ অফ সাবজেক্ট যদি ইফ দিয়ে থাকে, তুমি ওয়্যার ইউজ করবে। ইফ আই ওয়্যার রিচ, আই উড স্পেন্ড অল মাই টাইম ট্রাভেলিং। আই, দেখো উডের ব্যবহার এইভাবে হয়। আই উড স্পেন্ড, আমি খরচা করতাম, অল মাই টাইম, আমার সমস্ত সময়, ট্রাভেলিং, ঘুরে, হ্যাঁ, সমস্ত দেশ ঘুরে আমি আমার সময় ব্যয় করতাম। ইফ আই ওয়্যার রিচ, এই ধরনের এখানে দেখো যে উডের ব্যবহার এসছে। প্রথমটা হচ্ছে ইফ ক্লজ, কমা, তারপরে আমরা রুলে দেখিয়েছি এখানে স্ট্রাকচারে ইফ প্লাস সিম্পল একটি সেন্টেন্স, তারপরে উড প্লাস ভার্ব। দেখো উড স্পেন্ড, স্পেন্ডটা হলো ভার্ব, প্রত্যেকটা ক্ষেত্রে তাই দেখবে। দেখো আই উড রিজেক্ট, রিজেক্টটা হলো ভার্ব। ইফ শি ওয়াজ এ স্পেস সায়েন্টিস্ট, আই উড ক্লারিফাই, দিস ইজ এ ভার্ব, উড প্লাস ভার্ব। সো দিস ইজ অল অ্যাবাউট দি উড, use of would in the second conditional. Now we'll go for third conditional. So before I start third conditional, you please take a screenshot. So third conditionals, এটাও অবাস্তব এবং অনুমানমূলক অতীত ঘটনা। আনরিয়েল, হাইপোথেটিক্যাল মানে অনুমানমূলক পাস্ট ইভেন্ট।
তখন এই থার্ড কন্ডিশনালস হয় এবং তার স্ট্রাকচার হলো ইফ প্লাস পাস্ট পারফেক্ট। আমাদের সেকেন্ড কন্ডিশনাল কি ছিল? ইফ প্লাস সিম্পল পাস্ট। তাতে আমরা উড প্লাস ভার্ব ইউজ করেছিলাম, ভার্বের ফার্স্ট ফর্ম। বাট এখানে থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে অবাস্তব অনুমানমূলক অতীত ঘটনা যদি হয় তাহলে ইফ প্লাস পাস্ট পার্টিসিপল হবে, তারপরে উড প্লাস হ্যাভ প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্যাট ইজ V3 ফর্ম। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ইফ আই হ্যাড স্টাডিড, পাস্ট পার্টিসিপল ফর্ম এটা তোমরা জানো। ইফ আই হ্যাড স্টাডিড, যদি আমি পড়ে থাকতাম। ইফ আই হ্যাড স্টাডিড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট ফর্ম। ইফ আই হ্যাড স্টাডিড, আই উড হ্যাভ পাস দি এক্সামিনেশন। এবার দেখো আই, তাহলে কি হতো? আই উড হ্যাভ, এবারে পাসের V3 ফর্ম পাস, পাস্ট, পাস্ট। আই উড হ্যাভ পাসড দি এক্সামিনেশন। ইফ আই হ্যাড স্টাডিড, এটা এইটুকু হলো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে আমরা কি বলেছি? সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3 অফ দি মেন ভার্ব। ওকে, হয়েছে না? উড, হ্যাভ, V3 অফ মেন ভার্ব। ফুটবল খেলা হয়েছে, তারা হেরে গেছে, তো আমি বললাম ইফ দে হ্যাড প্রিপেয়ার্ড বেটার। ইফ, দেখো আগের কথা বলা হচ্ছে, অর্থাৎ অতীতের কথা বলছি। ইফ দে হ্যাড প্রিপেয়ার্ড, PREPARED, ইফ দে হ্যাড প্রিপেয়ার্ড বেটার, যদি তারা ভালো করে তৈরি হতো, দে হ্যাড প্রিপেয়ার্ড, এটা হলো পাস্ট পারফেক্ট। ইফ দে হ্যাড প্রিপেয়ার্ড বেটার, দে উড হ্যাভ অন দ্য ম্যাচ। এবারে দে হলো সাবজেক্ট, তারপরে উড, তারপরে হ্যাভ, তারপরে উইন, ওন। পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম হলো দে উড হ্যাভ ওন দি ম্যাচ, তারা খেলাটা জিতে যেত। ইফ দে হ্যাড প্রিপেয়ার্ড বেটার, দে উড হ্যাভ ওন দ্য ম্যাচ। নেগেটিভ দিয়ে একটা দিচ্ছি, if she had not forgotten her wallet, if she had not forgotten, দেখো এটা forgotten, এটা হচ্ছে past perfect but নেগেটিভ ফর্মে। if she had not forgotten her wallet, যদি তার পার্স ভুলে না যেত, WALLET, তো এটা হলো পাস্ট পারফেক্টে। ইফ শি হ্যাড নট ফরগটন হার ওয়ালেট, শি উড হ্যাভ টেকেন আস টু দি মিউজিয়াম। শি, এবার শি হলো সাবজেক্ট, উড, হ্যাভ, এবার টেকেন, পাস্ট পার্টিসিপল টেকেন আস টু দি জু। ওকে, ইফ শি হ্যাড নট ফরগটন হার ওয়ালেট, শি উড হ্যাভ টেকেন আস টু দি জু, সে আমাদের জুতে নিয়ে যেত। এবারে এই থার্ড কন্ডিশনালসেরই আর একটা ইউজ হচ্ছে, বি ভার্ব যদি মেন ভার্ব হিসাবে আসে। তোমরা জানো আমি এখানে যেমন পাস্ট পার্টিসিপল কিরকম করলাম, পাস্ট, 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 পাস্টের এটা হয়ে গেল পাসের পাস্ট পার্টিসিপল। এখানে উইন, ওন, উইনের পাস্ট পার্টিসিপল হলো ওন। এখানে টেকেন, টেকের পাস্ট পার্টিসিপল হলো টেকেন। এইরকম বি এর পাস্ট পার্টিসিপল হলো বিন। কখনো যদি এরকম হয় যে বি অ্যাজ এ মেন ভার্ব আমরা ইউজ করছি, তখন উড হ্যাভ বিন ইউজ করব। উড হ্যাভ, বি এর পাস্ট পার্টিসিপল বিন। এবারে সেটা বোঝানোর জন্য আমাকে এটা রাব করতে হবে, করে আমি তোমাদের সেই ব্যাপারটা বোঝাচ্ছি। বাট বিফোর আই গো ফার্দার, ইউ প্লিজ টেক আ স্ক্রিনশট। ওকে, আমরা
থার্ড কন্ডিশনালসে দেখছিলাম স্ট্রাকচার ছিল ইফ প্লাস পাস্ট পারফেক্ট, উড প্লাস হ্যাভ প্লাস V3 ফর্ম অফ দি মেন ভার্ব। এবারে একটুখানি দেখো একই ব্যাপার, ইউ ক্যান অলসো ইউজ বি ভার্ব অ্যাজ মেন ভার্ব আফটার উড হ্যাভ। উড হ্যাভের পরে বি কে অ্যাজ এ মেন ভার্ব ইউজ করা যায়, সেক্ষেত্রে বিটা V3 অফ বি উইল বি বিন, পাস্ট পার্টিসিপল অফ বি উইল বি বিন। তো সেটা কিরকম দেখো, আমি বলছি ইফ দে হ্যাড লেফট আর্লিয়ার, যদি ওরা বাড়ি থেকে ঠিক সময়ে বেরোতো, আগে যদি বেরোতো, দে উড হ্যাভ বিন হিয়ার অলরেডি। ইফ they had left earlier, okay, if they had left earlier from home, comma, তাহলে তারা এখানে হতো, এই যে হওয়া, এই হওয়াটা বি হয়, ওকে। দে, তখন আমি আবার এখানে হলো আমার সাবজেক্ট, তারপরে উড, দে উড হ্যাভ, be এর past participle been, they would have been here already, already তারা এখানে থাকতো। if they had left earlier from home, if they had left earlier, এটা if plus past perfect, এবারে they, তারপরে would plus have, তারপরে been, তাহলে তারা এখানে হতো, কোনো জায়গায় হওয়া, সেটা বি দিয়ে আমরা বলতে পারি। এবারে আরেকটি এক্সাম্পল দিচ্ছি, if she had won the contest, she would have been in London now for the final round. If she had won the contest, দেখো এখানে if she had won the contest, এটা হচ্ছে past perfect. If she had won the contest, she would have been, be এর V3 form, would have been in London for final round, for final round, ফাইনাল রাউন্ড খেলবার জন্য সে এখন লন্ডনে থাকতো। তো এইখানে দেখো আমাদের উডের ব্যবহারটা এইভাবে আমরা থার্ড কন্ডিশনালসে করেছি। প্রথমে মেন ভার্ব দিয়ে করেছি, তারপরে মেন ভার্ব বি হিসাবে যখন ইউজ হয় তখন যে বিন ইউজ করে করা যায় সেটা তোমাদের দেখালাম। এরপরে আমি তোমাদের দেখাবো অ্যাবাউট ইনভার্টেড কন্ডিশনালস, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট উড বি দ্য লাস্ট টুডে। সো ইউ প্লিজ টেক আ স্ক্রিনশট বিফোর আই গো ফর ইনভার্টেড কন্ডিশনাল। এবারে দ্য লাস্ট ইউজ অফ উড ইন ইনভার্টেড কন্ডিশনালস। ইনভার্টেড কন্ডিশনালস ভেরি সিম্পল, আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ইফ, দেখো ইফ দিয়ে আমরা শিখেছি, আমি লিখলাম ইফ আই হ্যাড নোন, যদি আমি জানতাম, ইফ আই হ্যাড নোন, KNOWN, কমা, ইফ আই হ্যাড নোন আই would have acted differently. Okay, if I had known I would have acted differently. যদি আমি জানতাম আমি অন্যভাবে ব্যবহার করতাম। if I had known, এটা আমার past perfect আছে, এরপরে আমি would have দিয়ে এটা past participle হয়েছে acted এর। ইনভার্টেডে কি হয়, এই যে সাবজেক্টটা, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব ইন্টারচেঞ্জ হয়ে যায়। দেখো আই হলো সাবজেক্ট আর হ্যাড হলো অক্সিলিয়ারি ভার্ব, রাইট? এরা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ইফ আই হ্যাড নোনের জায়গায় হবে হ্যাড আই known. Had I known, যদি আমি জানতাম, তারপরে বাকি যেটা আছে সেম উডের ব্যবহার, I would have acted differently.
হ্যাড আই নোন, এটাকে বলে ইনভার্টেড কন্ডিশনালস। ইফ আই হ্যাড নোন কে আমি চেঞ্জ করেছি কি, সাবজেক্ট পরে গেছে, অক্সিলারি ভার্ব আগে এসেছে। এবারে আরেকটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাড উই taken the earlier train, we would have arrived home by now. লিখেছে had we taken the earlier train মানে if we had taken the earlier train, যদি আমরা আর্লিয়ার ট্রেন নিতাম। এবার ইনভার্টেড কন্ডিশনাল ব্যবহার করায় কি হলো, আবার ইফটা উঠে গেল, হ্যাডটা চলে আসলো আগে, তাহলে প্রথমে হয়ে গেল হ্যাড, আর উইটা চলে গেল পরে, হ্যাড উই টেকেন দ্য আর্লিয়ার ট্রেন উড হ্যাভ অ্যারাইভড হোম বাই নাও, আমরা এতক্ষণে বাড়ি পৌঁছে যেতাম। হ্যাড আই নট বিন বিজি, দেখো এখানে উডের ব্যবহারটা এইভাবে দেখাচ্ছি ইনভার্টেড কন্ডিশনালে। হ্যাড আই নট বিন বিজি I would have helped you in the project. একা একা তুমি প্রজেক্ট বানাচ্ছিলে, ওটা আমিও হেল্প করতে পারতাম, হ্যাড আই নট বিন বিজি, যদি আমি ব্যস্ত না থাকতাম। এইভাবে উডের ব্যবহার হয়েছে। তো আমি এই 11টা পয়েন্টে তোমাদের বিভিন্ন ধরনের উডের ব্যবহার দেখালাম। এইভাবে যদি তোমরা শেখো তাহলে প্রপার শেখা হবে এবং পরীক্ষায় বিভিন্ন অ্যাপ্লিকেশনস এর থাকবে, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে, উত্তর করতে সুবিধা হবে। সো আই হোপ, আমি যদি তোমাদের এত এক্সটেন্সিভলি পড়ানোর কারণ হচ্ছে যাতে তোমাদের একদম রুট থেকে সমস্ত জিনিসগুলো তোমরা শিখতে পারো, যার জন্য এত ডিটেলে আলাদা আলাদা করে শ্যাল আর উইলের একটা ক্লাস, ক্যানের একটা ক্লাস, কুডের একটা ক্লাস, উডের একটা ক্লাস, একদিনে বা দুদিনে সমস্ত ক্লাস কমপ্লিট করে দেওয়া যেত। বাট তাহলে কি হতো, এত কন্ডিশনস আমি তোমাদের বলতে পারতাম না এবং তোমরা জানতেও না। ইনভার্টেড কন্ডিশনালস কিভাবে ব্যবহার হয়, সেকেন্ড কন্ডিশনালস, থার্ড কন্ডিশনালস, এসব ব্যাপারগুলো তোমাদের গোচরে আসতো না, ফলে ওই সব জায়গাগুলো তোমাদের উইক থেকে যেত। সো আই ওয়ান্ট টু মেক ইউ স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রংগেস্ট, যাতে করে তোমাদের একটা ভালো ফাউন্ডেশন তৈরি হয়। আজকে আমার ক্লাস কিন্তু এখানেই শেষ হলো। If you have liked this class, please subscribe, like and share to other students who would benefit from this class. Thank you very much for being with me for a long time. Thank you once again. Please take the screenshot.